তৃণমূল যেখানে যেখানে লিড পায়নি সেখানে আক্রমণ করবে। এখনো পর্যন্ত ভবানীপুরে আক্রমণ শুরু হয়নি এ কারণেই, কারণ কলকাতার প্রাণকেন্দ্র, আপনারা এখানেই আছেন, আপনাদের কাছে গাড়ি আছে, ক্যামেরা আছে, হঠাৎ পৌঁছে যেতে পারেন। তো সেই জন্য এখনো পর্যন্ত আক্রমণ হয়নি। বাদবাকি যেখানে যেখানে বিজেপি বুথে লিড করেছে, যে সমস্ত গ্রামে, প্রত্যেকেরই বয়কট, প্রত্যেকের ওপরই আক্রমণ চলছে। কিন্তু আক্রমণের তীব্রতাটা একটু ভিন্ন প্রকৃতির, সেজন্য অত বেশি সংবাদ মাধ্যমে আসছে না। তৃণমূল ধীরে ধীরে আস্তে করছে। প্রথমে যেরকম 2021-এ এক ঝটকায় ঝাঁপিয়ে পড়েছিল, কারণ তখন অনেক তৃণমূলীকে প্রমাণ করতে হতো। আক্রমণটা তারাই বেশি করেছিল যারা বিজেপিতে আসবার জন্য পা বাড়িয়েছিল, যে আমরা আছি। পরে নিজেরা যে তৃণমূলেই ছিলেন সেটা প্রমাণ করবার জন্য তারা আরও বেশি আগুন লাগিয়েছে। এবারে সেই বিষয়টা নেই, কিন্তু সর্বত্র আক্রমণ চলেছে, সমস্ত ক্ষেত্রেই। অত বেশি সংবাদ মাধ্যমে আজকে লিড পেয়েছে সেই সমস্ত মহিলাদের বলা হচ্ছে সেই গ্রামে গিয়ে যে 100 দিনের টাকা তো কেন্দ্র দেয়নি, এবার যে লক্ষ্মীর ভাণ্ডার পাও সেটাও বন্ধ হয়ে যাবে। উপনির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে বাগদায় আমরা দেখলাম যে একদিকে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে, পদ্মপতি কাটা হচ্ছে, অন্যদিকে স্থানীয় বিজেপি লিডার যারা ক্যান্ডিডেট হতে পারেন সম্ভাবনা, যেমন দুলাল বর, অন্য নেতা রয়েছেন হারাধন, তাদের সুদখোর তৃণমূলের দালাল বলে পোস্টারও শুরু হয়েছে বিজেপির তরফ থেকে। এগুলো বিজেপি করছে না। একটা রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে বিভিন্ন মানুষ এটাকে প্ল্যান্ট করছেন। বিজেপির কেউ বিজেপির কোনো কর্মীর বিরুদ্ধে সুদখোর দালাল এ ধরনের পোস্টার মারবেন না। যেভাবে শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট চলছে, যেটার মধ্যে দূর দূর পর্যন্ত তাদের কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই, সম্পর্ক নেই, ওই একইভাবে ওখানেও চলছে। আজকে দারুণ সৌজন্যের ছবি দেখা গেল। সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করে আজকে তার নিজের দপ্তরে প্রবেশ করলেন। এর আগে বিভিন্ন সময় নির্বাচনের আগেও দু তরফের মধ্যে সম্পর্ক নিয়ে বিভিন্ন রকম সমীকরণের তত্ত্ব সামনে এসেছিল। কেউ কেউ যদি মনে করে সমীকরণের নতুন তত্ত্ব খাড়া করবে, তারা খাড়া করেছিল। এটার মধ্যে আমি কোনো সৌজন্য দেখি না। দুজনেই একই পরিবারের সন্তান, একই সংস্কৃতির মধ্যে বড় হয়েছে। দিলীপ ঘোষ বয়োজ্যেষ্ঠ, সুকান্ত মজুমদার তার পা ছুঁয়ে প্রণাম করে দপ্তরে ঢুকেছে। এটার মধ্যে কোথাও কোনো সৌজন্য নেই। এটার মধ্যে যেটা আছে সেটা পরম্পরা। বিহারগামী বাংলা শিক্ষক চাকরি প্রার্থীরা একাদশ দ্বাদশ পিএইচডিতে বিহারমুখী বাংলা পরীক্ষা দিতে বাংলা থেকে যাচ্ছেন বহু পরীক্ষার্থী। বিহারে যাচ্ছেন শিক্ষকরা পরীক্ষা দিতে, পরীক্ষা দিতে। মুখ্যমন্ত্রী অন্তত তাদের একটা শিক্ষা দিতে পারেন যে বিহারে গেলে যেন খৈনিটা না খায়। কারণ এতদিন তো বলেছিলেন বিহারের খৈনির থুতুতে আমি কলকাতার লোহায় জং ধরতে দেব না, তো অন্তত খৈনি গুটকা যাতে না খায় ওখানে গিয়ে চাকরি করবার সময়, এই তিনি পরামর্শটা কমপক্ষে দিতে পারেন। বঞ্চনার দিন কি এবার শেষ হতে চলেছে? নয়া মন্ত্রিসভা তিনি বরাদ্দ ঘোষণা কেন্দ্রের, রাজ্যকে করের টাকা বরাদ্দ মোদী সরকারের, পরপর ভোটে বরাদ্দ বঞ্চনা ইস্যু রাজ্যে, 24-এর ভোটেও কমছে বরাদ্দে বিজেপি। তার জেরেই কি প্রথম বৈঠকে বরাদ্দ ঘোষণা মোদী? প্রশ্ন বিরোধীদের। কোথাও কোনো ভরাডুবি নেই, কোথাও কোনো ভরাডুবি নেই। 42টি আসনের মধ্যে 12টা আসনে যারা জয়লাভ করেছে এবং প্রায় সর্বত্রই যে রাজনৈতিক দল দ্বিতীয় সংখ্যা আছে, 39% প্রায় ভোট পেয়েছে, সেটাকে রাজনৈতিক ভরাডুবি বলা যায় না। আসলে এ রাজ্যে 29 পাওয়া নেতা নেত্রীদের শরীরী ভাষা এবং শব্দচয়ন যে জায়গায় পৌঁছচ্ছে, মনে হচ্ছে তারা 329-এর প্রতিনিধিত্ব করছেন। আর যে টাকা পেয়েছেন সেটা কোনো বঞ্চনার টাকা নয়, জিএসটির টাকা। কর বাবদ প্রত্যেক রাজ্যে যেভাবে যায় সেভাবেই কেন্দ্রের টাকা এসেছে। কিন্তু একটা ব্যাপার এখনও স্থির আছে, যে টাকা নিলে হিসাব দিতে হবে। কেন্দ্রও কাউকে হিসাব দিতে দায়বদ্ধ, তারও অ্যাকাউন্টেবিলিটি আছে, তাকে সেই যে ফেস করতে হবে। সুতরাং হিসাব দাও, টাকা নাও। তৃণমূল বলছে আমরা টাকা নেব, ওটা অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়ার অভ্যাসটা আমাদের নেই। এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। মানিকতলার উপনির্বাচন নিয়ে দেখা যাচ্ছে পরপর দুদিন নবান্নে বৈঠক হচ্ছে। প্রশাসনিক কেন্দ্র রাজ্যের, সেটা প্রধান কেন্দ্রস্থল, সেখানে একেবারে একটা রাজনৈতিক দলের বৈঠক চলছে। সেখানে কোর কমিটি তৈরি হলো, প্রার্থীর নাম নিয়ে আলোচনা হলো। কোথায় শাশুড়ি বৌমা ননদদের আলোচনা হবে সেটা কি পাশের বাড়ির লোক উঁকি মেরে দেখবে?
কার বাড়ির কি ঘটনা আমাদের কি জানার দরকার। আমাদের মানিকতলায় প্রার্থী থাকবে এবং 4টি উপনির্বাচন যেটা হচ্ছে 3টিতে আমরা যথেষ্ট ভোটে এগিয়ে আছি। এই প্রতিকূল অবস্থার মধ্যেও ট্রেনটা তো সঙ্গে ছিল না, তো সেখানে জিতেছি এবং মানিকতলা আসনে আমাদের ব্যবধানটা কম আছে, আমরা পিছিয়ে ছিলাম, সেটা আমরা কাটিয়ে উঠব। কসবাতে যে গোলমাল দেখা গেল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে, সেটা কোনো রাজনৈতিক জমি দখল নয়, আদতে প্রমোটারি এবং জমি দখল, কসবার জমি কার করতে থাকবে তাই নিয়েই মারামারি। প্রশ্নটা হলো, আমি আপনার প্রশ্নের সঙ্গে একমত নই। তৃণমূলের কাছে জমি দখল বা রাজনীতি বা জমি দখল, সম্পত্তি দখল নিয়ে লড়াই, এগুলো আলাদা কোনো বিষয় নয়। তৃণমূলের রাজনীতিটাই হচ্ছে জমি দখলের রাজনীতি, তৃণমূলের রাজনীতিটাই হচ্ছে সম্পূর্ণভাবে অন্যের অধিকারের ওপরে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করার রাজনীতি। সরকারি জমি, খাস জমি, ডিসপিউটেড প্রপার্টি, এগুলোকে দখলে নেওয়ার রাজনীতি। সরকারি জমির ওপরে ওই অঞ্চলে বিভিন্ন দোকানঘর বসিয়ে তাদের সেগুলো বিক্রি করার রাজনীতি। এবার 2 কাউন্সিলর, তাদের মধ্যে ভাগের গণ্ডগোল হয়েছে, সকলকে দিয়ে খাওয়ার যে একটা পদ্ধতি আছে সেটা কোনোভাবে একটু বিচ্যুত হয়েছে, তো সেই জন্য সেখানে মারামারি হয়েছে। ওটাই তো তৃণমূলের রাজনীতি। ইডির চার্জশিটে দেখা যাচ্ছে যে শাহজাহানের আর যে টাকা, মাছের বাড়ির টাকা তৃণমূলের পার্টি ফান্ডে ঢুকেছে, আবার শিবু হাজরার 900 বিঘা জমির হদিশ মিলেছে। তো শাহজাহানের মাছের ভেটির টাকা কি আপনি আশা করেছিলেন আপনার চ্যানেলে ঢুকবে? যেখানে ঘোষিত নীতি আছে 25-75-এর ভাগ বলে দেওয়া আছে, সেখানে শাহজাহান পুরো একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করেছে, সেটা তো প্রশাসনের সহযোগিতায়, পুলিশকে সঙ্গে নিয়ে, তার দলের বদান্যতায়, দলের আশীর্বাদে, অনুপ্রেরণায়। স্বাভাবিকভাবেই সেইখান থেকে তাকে 25% দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে 75টা বাকি থাকলো, ওটা শাহজাহান মানে তার প্রপুত্র বা যাদের দিয়ে গেছেন কিনা, বা তার পূর্বসূরিদের, মানে ওই আছে না আকবর, বাবর, ওদের কাছেও গেছে কিনা, সেগুলোকে মানুষ খুঁজছে। তাদের গল্প আমরা কবে শুনতে পারবো? মানিকতলা নিয়ে মুখ্যমন্ত্রী আজকে কাউন্সিলরদের ডেকে মিটিং করেছে। ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব বা কলকাতার সিট ধরে রাখা, এটাই কি মুখ্যমন্ত্রীর কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ? দেখুন, মুখ্যমন্ত্রী তার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে পিছিয়ে গেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী পরাজিত হলেও মিউনিসিপ্যাল এলাকাগুলোতে বিজেপি প্রার্থীরা জিতেছে। বিধাননগরের মেয়র এবং ডেপুটি মেয়র দুটো কেন্দ্রেই, ওয়ার্ডেই বিজেপি প্রার্থী লিড পেয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিজের বুথে পরাজিত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী 2 নেতা দেবাশিস কুমার এবং অরূপ বিশ্বাস তাদের ওয়ার্ডে পরাজিত হয়েছেন। স্বাভাবিকভাবেই এটা কিসের ইঙ্গিত বহন করছে? সহজেই অনুমেয়। এবার মুখ্যমন্ত্রী কিভাবে রান্না করবেন, কতটা ঝাল দেবেন আর কতটা নুন দেবেন, সেটা তিনি বুঝবেন। ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মুখ্যমন্ত্রী যে বিয়ে ঘোষণা করেছিলেন এপ্রিল মাসে, সে এপ্রিল মে মাসে হয়নি, বা জুন মাসে হবে, আর এপ্রিল আর মে মাসে সে টাকাটাও দিয়ে দেওয়া হবে জুন মাসে। মুখ্যমন্ত্রী দিয়ে 4% বৃদ্ধির ঘোষণা করেছিলেন। বিষয়টি এখনো পর্যন্ত বিচারাধীন, সাবজুডিস ম্যাটার। তৃণমূল কংগ্রেস সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছেন। কংগ্রেসের সহযোগিতায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কালোহরণ করে যাচ্ছে, মামলার দিন পিছিয়ে যাচ্ছে। দিয়ে পাওয়ার অধিকার, তাদের আইনসিদ্ধ অধিকার, সেই অধিকার থেকে সরকারি কর্মীরা বঞ্চিত হয়েছেন। আমরা এটুকুনি জানি, এবং যারা আন্দোলন করছেন আমরা তাদের সঙ্গে আছি। নতুন সরকার এসে এই সমস্যার সমাধান করবে। মনোরঞ্জন ব্যাপারই বলেছে যে তাকে তার কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বরাবরে, সেই কারণেই বিজেপি জিতেছে। আর এখন লোক দেখে বলছে মানে বিজেপি জেতা। মনোরঞ্জন ব্যাপারীর দাবি যে তাকে ভবিষ্যতে আর তৃণমূল প্রার্থীও করবেন, যে একজন বিধায়কের এই হতাশা তার কেন্দ্রে বিজেপি জেতায়। দেখুন, অতীতেও মনোরঞ্জন ব্যাপারী বহু ধরনের পোস্ট করেছিলেন, তার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত। তিনি অনেক আশায় বুক বেঁধে একটা একদলীয় একচেটিয়া একাধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। সেই জন্যই তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছিল। কিন্তু তিনি দেখলেন
যে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। তো তিনি এখনও ওই দলে কি করছেন? এ ধরনের বিবৃতি তো তার থেকে এখন মানুষ আশা করছে না। তার একটা ভাবমূর্তি আছে। তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করুন নির্বাচনের আগে, করে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি ভ্রষ্টাচার, যেটা তিনি প্রকাশ্যের আগে বলেছিলেন যে কারা বালির ঠেকা পায়, কারা বালি তোলে, কারা বেআইনিভাবে বিভিন্ন ধরনের অর্থ সংগ্রহ করে, তাদের বিরুদ্ধে মুখ খুলুন, আন্দোলন করুন। বিজেপি দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সঙ্গে নিয়ে থাকবে। আমরা তো কুমোরটুলিতে অর্ডার নিয়ে মানুষ তৈরি করব না। দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছেন, যারা তৃণমূলের এই ঔদ্ধত্যের বিরুদ্ধে, সীমাহীন লোভের বিরুদ্ধে এবং প্রাতিষ্ঠানিক লুটের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তৃণমূলের থেকেই, তো তাদের পাশে বিজেপি থাকবে। তারাও বিজেপির কাছেই আসবে, কারণ এছাড়া তাদের কাছেও অন্য কোনো পথ খোলা নেই। নিট কাউন্সিলিংয়ে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, নিটের পরীক্ষাতেও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। 10ই জুলাই পরবর্তী শুনানি। সবাই এটার জন্য অপেক্ষা করছে। জটিলতা কমে যাক, এটাই আমরা চাই। যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় সেটা সকলের পক্ষেই মঙ্গল। ভোটের ফল ঘোষণার পর 7 দিন পার বিহারে বাড়ি ফিরতে পারছে না বিজেপি কর্মী সমর্থকরা। তারা আশ্রয় নিয়েছে বিজেপি পার্টি অফিসে, প্রায় 200টি পরিবার আশ্রয় রয়েছে। অনেক জেলায় এর ধরনের ঘটনা আছে। বিজেপির নেতৃবৃন্দ তাদের পাশে আছেন, আমরা সাধ্যমতো তাদের সঙ্গে সহযোগিতা করছি। বাড়ি ফেরানোর জন্য যা যা প্রক্রিয়া সেটা আমরা নিচ্ছি। বিরোধী দলনেতা তাদের সুরক্ষার জন্য এর মধ্যেই মহামান্য বড় বড় করে অনেকগুলো জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে। কি বলবেন? ডাকাতি, বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গে তো যত দুষ্কৃতী আছে তারা মনে করেছে এটা তাদের সরকার। 3 বারের জন্য ভোটে জিতেছে, তারা ডাকাতি করবে না? পুলিশ ডাকাত ধরবে কি করে? পুলিশ শুভেন্দু অধিকারীর বেডরুমে ঢুকে গিয়ে তার খাটের তলায় নাড়ুর কৌটোর খোঁজ করছে। সিপিএম ফের তাদের আলাপ আলোচনা চালাচ্ছে। ওরা চিরকালই আলাপ আলোচনায় চালিয়ে যাবে। ওরা আলাপ আলোচনাতেই থাকবে। ওদের আলাপ আলোচনা যতদিন শেষ হবে ততদিন আর মোটামুটিভাবে ভারতবর্ষটাই পরিবর্তিত হয়ে যাবে। আপনি মনে করছেন সিপিএম আর ঘুরে আসতে পারবে? পশ্চিমবঙ্গে বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসকে হারতে হবে। তারপরে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে সেটাকে কে এসে পূর্ণ করবে, প্রকৃতির নিয়মই সেটা হবে। তখন বোঝা যাবে কার শক্তিতে। তবে যে ফরম্যাটে সিপিআইএম এর রাজনীতি, সেভাবে সিপিআইএম পশ্চিমবঙ্গে ফিরতে পারবে না। এটা সম্পূর্ণভাবে একটা আগে রাম তারপরে বাম, হ্যাঁ, আগে রাম তারপরে বাম, এই তত্ত্বতেই তো সিপিএম এর ভরাডুবিটা হয়েছে। রাম যে রাজনীতির কোনো বিষয় নয়, এইটা যেদিন সিপিআইএম বুঝতে পারবে সেদিন দলটা থাকবে না, নামটা থাকবে। বার্তায় আবার নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মিষ্টি বিতরণ, লাড্ডু বিতরণ করেছে বিজেপি কর্মীরা। তাদের উপর প্রাণঘাতী আক্রমণ, তৃণমূলের ভাঙচুর, মারধর, মেরে এক কেলেঙ্কারি কাণ্ড চলছে। এটাই তো চলছে। জুতো পরে দেশের প্রধানমন্ত্রীর গলায় জুতোর মালা দিয়ে মিছিল হচ্ছে। এটাই তো তৃণমূল সংস্কৃতির আমদানি করছে। তৃণমূল একটা কার্যত গৃহযুদ্ধের দিকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে। এটা মনে করার কোনো কারণ নেই শুধুমাত্র এই ধরনের ঘটনার বিরুদ্ধে বিজেপি প্রতিরোধ গড়ে তুলবে। একটা সময় আসবে তৃণমূলের এই ঘৃণ্য নীতিহীনতার বিরুদ্ধে, এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ লোক, এমনকি ভিন্ন রাজনৈতিক দলের লোকও রাস্তায় নামবে। তৃণমূলের জন্য একটা খুব করুণ পরিণতি অপেক্ষা করছে। সিপিআইএম ক্ষমতা থেকে যখন চলে গিয়েছিল, যারা ঔদ্ধত্য দেখিয়েছিলেন তারা কেউ বাড়ি থেকে বেরোননি। আর তৃণমূল কংগ্রেসের হাত থেকে যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন তৃণমূল কংগ্রেসের কেউ বাড়িতেই থাকতে পারবে না। এই দিকে